সালান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন আনন্দের ইফতারে। আনন্দের ইফতার মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন শেফ এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যেসব রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন রন্ধনশিল্পী এবং শেফ তনয়া। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু, আপনি আমাদের দর্শকদের জন্য কি উপহার দেবেন? আজকে আমি করব টপিওকা পার্ল পুডিং, মানে সাবুদানা দিয়ে যে একটা পুডিং করে ওইটা আমি আজকে করে দেখাবো। এত সুন্দর নাম, এত বড়। আচ্ছা, আমাকে আবার বলো। টপিওকা পার্ল পুডিং। টপিওকা পার্ল পুডিং, এটা বাংলায় বলতে গেলে হচ্ছে সাবুদানার পুডিং। সাবুদানার পুডিং, এটা সবাই খুব পছন্দ করে, কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা শিখে নেব আজকে তনয়ার কাছ থেকে। আচ্ছা, টপিওকা পার্ল পুডিং তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। সাবুদানা, লিকুইড দুধ, ডিমের কুসুম, চিনি, ভ্যানিলা এসেন্স, স্ট্রবেরি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। তনয়া, তুমি স্টার্ট করতে পারো। জি আপু, আমাদের টপিওকা পার্ল পুডিং এর জন্য প্রথমে একটা কড়াই আমরা চুলায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের টপিওকা পার্ল যেটা সাবুদানা আছে ওইটাকে আমি আগে থেকেই বয়েল করে নিয়েছিলাম, আর এটা বয়েল করার পদ্ধতিটাও আমি বলে দিচ্ছি। পানিতে আমরা হচ্ছে সাবুদানাটাকে বয়েল করব এবং ততক্ষণ বয়েল করব যতক্ষণ এটা ট্রান্সপারেন্ট না হয়ে যায়। আর ট্রান্সপারেন্ট হয়ে আমরা বুঝতে পারবো যেটা হয়ে গেছে। যখন আমাদের হয়ে যাবে তখন আমরা এটাকে ছাঁকনি দিয়ে ছাঁকবো এবং ঠান্ডা পানি দিয়ে ইনস্ট্যান্ট ধুয়ে ফেলবো। তাহলে কি হবে, আমাদের সাবুদানাটা লেগে যাবে না। ঠিক আছে। আচ্ছা, আমি এটা ঢেলে দিচ্ছি আপু। আচ্ছা, এখন আপু আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে দুধ। আমরা সাবুদানাটা গরম পানিতে সিদ্ধ করে দেন ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। আচ্ছা, আমাদের এই রেসিপিটাও কিন্তু অনেক সহজ একটা রেসিপি, আমরা সহজেই তৈরি করে ফেলতে পারবো। আচ্ছা, যেহেতু আমাদের সাবুদানাটা সিদ্ধই আছে, তো এখন আমরা হচ্ছে এটাকে জাস্ট প্রসেস করব এবং এটার মধ্যে আমরা এখন চিনিটা দিয়ে দেব। দুধ দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে দেব। চিনি। আচ্ছা, আর চিনির পরিমাণটা কিন্তু হচ্ছে যে যতটুকু খায়, কারণ অনেকে চিনি কম পছন্দ করে, অনেকে চিনি বেশি পছন্দ করে। পরিমাণটা হচ্ছে যার যার ইচ্ছা যার মতো। যার ইচ্ছা মতো। আর মিষ্টি জিনিসে আপু আমি একটা বলবো, যদি পিঞ্চ অফ একদম নামে মাত্র একটু সল্ট আমরা অ্যাড করি, এটা কিন্তু টেস্টের ব্যালেন্সটা আমাদেরকে খুব ভালো লাগে। যে কারণে আমাদের বিয়ে বাড়িতে যখন ফিনিটা দেওয়া অনেক মজা লাগে। আমি একবার ফার্স্ট টাইম যখন আমি একটু সল্ট অ্যাড করেছিলাম, আগে আমি ভাবতাম কেন মিষ্টিতে সল্ট দেব কেন, একবার যখন ফার্স্ট টাইম আমি একটু ফিনিতে ঈদেরই আয়োজনে আমি অ্যাড করেছিলাম, তখন আমি দেখলাম ডিফারেন্সটা কি। এত মজা মনে হচ্ছিল আমি মনে হয় কোনো শাহী বাবুর্চি আমি খুব মজা করে রান্না করেছি। এত সুন্দর একটা না, আসলে অনেকেই যেটা করে যে সল্টটাকে স্কিপ করে, বাট ওটাতে তখন কি হয় একটু পাঞ্চে লাগতে থাকে, বাট সল্টটা আসলে ব্যালেন্স করে দেয় জিনিসটা। আমরা যখন ঝালের কিছু রাঁধছি তখন যখন আমরা একটু সুগার অ্যাড করি, সেটা যেরকম ব্যালেন্স করে, মিষ্টি রান্নাতেও যদি একটুখানি, যেটা বলছেন দেই নি এরকম একটা, কিন্তু একটু যদি দেই অনেক মজা হয়ে যায়। আমাদের এটা একটু হয়ে আসছে, এই অবস্থায় আমরা যেটা করব অ্যাড করব এগ ইয়োক। এগ ইয়োকটা কেন অ্যাড করছি, এটা আরেকটু ঘন হয়ে আসবে। তো এগ ইয়োকটা আমি কিন্তু একদম সরাসরি ঢেলে দেব না, এটাকে আমি একটু টেম্পারিং করব। এখান থেকে একটু পুডিং নিয়ে, দুধটা নিয়ে এটার সাথে একটু মিক্স করব। তাহলে কি হবে, যখন ঢেল দেব ওটা ক্রাম্বল হয়ে যাবে না। ক্রাম্বল হয়ে যাবে না, সেটাই। কারণ গরমে দিলে, আমরা স্যুপের সময় যখন গরমে দেই তখন তো এটা স্ক্র্যাম্বল এগের মতো হয়ে যায়, এখন হবে না। কিছু কিছু টেকনিক যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আমরা জানতে পারি, এরকম একটা টেকনিক কিন্তু এখনো শিখে গেলাম আমরা। অনেকে এটা হয়তো ডাইরেক্ট দিয়ে দিলে কিন্তু তখন দেখা গেল এটা ফেটে যেত, কিন্তু এখন কিন্তু এটা ফাটবে না।
আর এগ ইয়কটা দেওয়াতে কিন্তু আমাদের এই পুডিং এর কালারটা অনেকটা Colourটা চেঞ্জ আসবে, হয়ে যাবে, thickness-টা আসবে। থিকনেসটাও চলে আসবে। এখানে যেহেতু এগ ইয়ক দিয়েছি, এগ ইয়কের একটা স্মেল আছে, ব্যাড স্মেল আছে, হ্যাঁ। ওইটাকে আমরা সরানোর জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আচ্ছা। তাহলে কি হবে, আমার পুডিংটার স্মেলটা অনেক ভালো Smell-টা আসবে change হয়ে যাবে। আর খেতেও ভালো লাগবে। আমি বাসাতে আমরা নর্মাল পুডিংয়েও কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে থাকি, আর এটা হলো একটা স্পেশাল যে ডেজার্ট, যেহেতু এখানেও আমরা দিচ্ছি। আমাদের পুডিংটা কিন্তু অলরেডি অনেক ঠিক হয়ে আসছে। যে কোনো পুডিং কিংবা ফিন্নি, আমরা বলি যে ফিন্নি যে যদি করতে যাই বা এই ধরনের দুধের আইটেম, আমাদের কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে আমরা হবে, যদি এটা নাহলে চুলায় লেগে রেখে যায়। চলে যাই তাহলে কি হবে, দুধটা আমাদের যে কড়াইটা আছে, প্যানটা আছে, ওটাতে লেগে যাবে এবং একটা ব্যাড স্মেল তৈরি হবে। তনয়া, তোমার কিরকম বিজিনেস এখন? যেহেতু ঈদের আয়োজন চলছে, রোজার আয়োজন চলছে, বাসারও কাজ আছে, শুটিং থাকে, বাসার কাজ থাকে, কিভাবে ম্যানেজ করো? আসলে আপু, আমার ব্যস্ততাটা আমি বলবো সারা বছরই থাকে, বাট রোজায় আরো বেশি থাকে। নিজের কাজ, তারপরে হচ্ছে ইফতার রেডি করা, বাচ্চাদেরকে সামলানো, তখন দেখা যায় যে কাজটা ডাবল হয়ে যায়। সো ঈদ রোজা মিলিয়ে আসলে খুবই মানে ব্যস্ত থাকা হচ্ছে। শপিং এমনি তো- চলছে? হ্যাঁ, শপিং তো আমি যেটা করি সবসময়, শপিংটা রোজার আগে আগে করে ট্রাই ফেলো। করি, কারণ রোজা রেখে আসলে এত ব্যস্ত থেকে তখন ইচ্ছা করে Energy-ও না, থাকে এনার্জিটা না। থাকে না আসলে। আমার তো মনে হয়ে গেছে। হ্যাঁ, পুরো একটা নাইস লেগে যাচ্ছে। স্মেলও চলে আসছে। খুব সুন্দর একটা লুক চলে এসেছে, অ্যারোমা আসছে একটা। আচ্ছা, এই অবস্থায় আমি একটু এটার মধ্যে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। কেউ চাইলে হচ্ছে এটার মধ্যে কিশমিশও দিয়ে দিতে পারে, তখন এটার স্মেলটা আসবে। আর আরেকটু অ্যারোমা ইনক্রিজ করার জন্য আমরা কিন্তু এটাতে যে স্যাফরন আছে ওইটা ইউজ করতে পারি, সেটা তাহলে use আরো করতে ভালো পারি, একটা অ্যারোমা আরো দিবে। ভালো লাগে। আপু, আমাদের হচ্ছে রান্নাটা হয়ে গেছে। ঠিক আছে। আমাদের আমি অলমোস্ট dish দিয়ে আমাদের যে দিচ্ছি না? পুডিংটা হচ্ছে এটা ঠিক হয়ে আসছে, আমরা চুলাটা এখন বন্ধ করে দিব। আচ্ছা, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আর আমরা যখন কোনো কিছুতে সার্ভ করবো, এটা গরম গরমই সার্ভ করব, আচ্ছা। ঠান্ডা হতে হতে কিন্তু ওটা একটা সুন্দর একটা ফর্মে চলে আসবে। এটা এখন একটু পাতলা আছে, বাট এটা ঠিক হয়ে যাবে। আরও কিছুক্ষণ রাখলে বা রেস্ট পেলে এটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমাদের আর দরকার নেই। Okay. আমাদের পুডিংটা আগে তো বলতে পুরোটাই হবে, কমপ্লিট। সবাই- এখন আমরা একটু গার্নিশিং এর জন্য সাইড দিয়ে পিস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি, ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। আর একটু কালারফুল করার জন্য সাইডে স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। ওয়াও, আপু, তৈরি হয়ে গেল আমাদের টপিওকা পার্ল পুডিং। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তনয়া কত সুন্দর করে আমাদেরকে টপিওকা পার্ল পুডিং তৈরি করে দেখিয়েছে। থ্যাংক ইউ তনয়া, এত সুন্দর একটা রেসিপি, এত কিউট দেখতে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। মাই প্লেজার। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারে আজকে তারকা পর্বে রয়েছেন আমার অনেক প্রিয় এক বন্ধু, এবং সে নৃত্যশিল্পী, অভিনয় শিল্পীও, মৌ। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আচ্ছা মৌ, তুমি তো অনেক সুন্দর নাচতে পারো, এবং তোমার আপু যে আমাদের শাবনাজ আপু, অনেক সুন্দর করে একটা লাইফস্টাইল মেনটেন করেছেন, সংসার, সিনেমা সবকিছুতে। তোমাদের ফ্যামিলিতে আঙ্কেল আন্টি কেউ কি শিল্পমনা ছিলেন বা প্র্যাকটিস করতেন? কারণ তোমরা দুই বোন, কেন এই আরেকজন বোন আছেন তোমার, উনি হয়তো মিডিয়াতে নেই, বাট তোমরা দুইজন তো খুব অ্যাক্টিভ ছিলে বা আছো আমার এখন। বাবা মিডিয়া পার্সন আচ্ছা। ছিলেন, আব্বু মঞ্চ নাটকে বেশি কাজ করতো। ও, আচ্ছা। আব্বু নাট্যচক্রের মেম্বার ছিলেন, আচ্ছা আচ্ছা, ফাউন্ডার মেম্বারদের একজন। বাহ, মাশাআল্লাহ, এবং- এটা জানতাম না আমি। আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন সবাই না, এত- আমার ফ্যামিলিতে আছে। আমার বাবা যেহেতু মঞ্চে কাজ করতো, হ্যাঁ। টিভিতে করেছে, প্রচুর টিভিসি সিনেমাতে কাজ করেছে। ও, তো ওইটা থেকেই আসলে বড় আপু ইন্সপায়ার হয়েছে। তারপরে আমি মেঝু আপু দু একটা মঞ্চ নাটকে কাজ করেছে, কিন্তু ও খুব ভালো ছবি আঁকে এবং ড্রেস ডিজাইন করে। বাহ, এখন যে পেপার ওয়ার্ক থেকে শুরু করে ওর হাতের কাজ খুব ভালো। বাহ। সো ক্রিয়েটিভিটিটা আসলে আমার মনে হয় ফ্যামিলি থেকে ব্লাড আসে, থেকে ব্লাড এসেছে, থেকে আসে। মাশাআল্লাহ। আমার- তোমার বাচ্চারা পরের জেনারেশন বা থার্ড জেনারেশনও কি ইন্সপায়ার তোমাদেরকে দেখে? মোটামুটি শাবনাজ আপুর দুই মেয়ের মধ্যে বড় নামিরা ফুটবলও খেলে, প্লাস ড্রেস ডিজাইন করে। ডিজাইন করে, আর এটা আমি মাহাদিয়া খুব ভালো গান করে। জানি। তাই, হ্যাঁ। ওয়াও, মাশাআল্লাহ। আর মেঝু আপুর মেয়ে, ও এখন কন্টেন্ট ক্রিয়েটর। আর দুই ছেলে, ওরাও খুব ভালো ছবি আঁকে, এখনো বাহ। ছোট।
আমার মেয়েও ছোট, সে এখন ছবি আঁকছে, গান শিখ- গায় মনে হয় বাবার সাথে, তোমার হ্যাঁ। হাজবেন্ডও গান করে। হ্যাঁ, আমার হাজবেন্ড গান করে। কি মজা, একজন গান করছেন একজন বাজাচ্ছেন, খুব ভালো লাগছে। না, আমাদের বাসার এনভায়রনমেন্ট আসলে এরকমই, একটু মিউজিক মিউজিক। আমরা এক জায়গায় আড্ডায় বসলে না গল্প তো হয়, গল্পের সাথে সাথে আমাদের গান থাকতে হয়, গান না থাকলে আমাদের হ্যাঁ মানে আরাম লাগে না, মনে হয় যে কমপ্লিট হলো না আড্ডাটা। আমাদের একটা মজার এক্সপিরিয়েন্স হলো, অস্ট্রেলিয়াতে আমার ভাই আছে 32 বছর, তো ওখানে আমরা প্রায় যাই, মানে কয়েক বছর পরে বা পরের পর অনেক যাওয়া হয়। ছোটবেলার গল্প বলছি। তখন একজন আমাদের সাথে, আমরাও দাওয়াত খাচ্ছি, উনিও আমাদের সাথে সব দাওয়াতে যাচ্ছেন। তো উনি একবার কমেন্ট করলেন যে এরা এত গান গাইতে পারে, যেখানেই যে গান করে, মানে খাওয়ার পরে গল্পের সাথে সাথে গান শুরু। আমাদেরও সেম, এক জায়গায় বসা মানেই গান হবে। এবং মজার বিষয়টা কি জানো, আমাদের বাচ্চারা ছোট থেকে ওরা এটাতেই অভ্যস্ত এবং ওরাও এটা এনজয় করে। এমন না যে বড়রা আমরা আড্ডা দিচ্ছি, বাচ্চারা অন্য রুমে আছে, না, ওরাও কিন্তু আমাদের সাথে জয়েন করছে, ওরাও গান গাচ্ছে। এই কারণে অনেক পুরনো গান কিন্তু ওরা শিখে যাচ্ছে এবং জানে। আমার বাচ্চাও দেখি যে গজল গায়, রবীন্দ্রসঙ্গীত হট করে। আমি গাড়িতে যাচ্ছি, ও ব্লুটুথ দিয়ে গান ছাড়লো, আমি বললাম তুমি এই গানটা কোথাতে, তুমি এই গান বলে যে তুমি শুনো, এর জন্য আমারও ভালো লাগে, আমি এগুলো সেভ করে রেখেছি। হ্যাঁ, বাচ্চাদের শোনার অভ্যাসটা খুব ভালো হয় এটা। আমি শ্রেয়া ঘোষালের ফার্স্ট শোতে গিয়েছিলাম ঢাকায়, যখন ও এসেছিল, ও বলেছিল যে আমার বাবা মা এত গান শুনতেন যে আমি ছোট থেকে গান শুনতে লতাদির গান শুনতে শুনতে আমি বড় হয়েছি, এবং আমার মনে হচ্ছে এটাই আমি করব। তো এটা কিন্তু অনেক সময় পথ প্রদর্শকও হয়ে যায় বাচ্চাদের জন্য, যে আমরা এটা ক্যারিয়ার হিসেবে নিতে পারি। বা আমার আব্বু যেটা বলতেন যে তোমরা তো শিল্প লাইনে মানে শিল্প চর্চা করবাই, বাট একটা পড়াশোনার যেটা তোমাদের ক্যারিয়ারটা ওটা গড়বা, প্লাস পাশে একটা থাকলে মনটা ভালো থাকে। আসলেই তো তাই, ইউ ক্যান হ্যাভ বোথ দ্য ক্যারিয়ার, তাই না? তখন তোমার মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হবে না। তুমি তো হয় লেখাপড়া করছো, তারপর তুমি ছবি আঁকছো, তুমি একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকতে পারবা। আর যখনই দেখা যায় শুধুই পড়ালেখা, তখন কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে বা বিরক্ত হয়ে মানুষ অন্য কিছু চিন্তা করে। তো আমার মনে হয় শিল্প চর্চাটা আমাদের মনটাকে অনেক ইয়াং রাখে, অনেক সজীব রাখে, তাই না? আচ্ছা, তোমার সাথে গল্প করতে করতে তো সময় চলে যাচ্ছে, শেষ হবে না। এটাই হয়, সবাই স্ক্রিনে ভাবে যে শিল্পীরা হয়তো খুব স্ক্রিপ্ট অনুযায়ী, আসলে যাদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়, গল্প করতে এত ভালো লাগে, সময় কখন পার হয়ে যায়। আসলে আমাদের বন্ধুত্বটা তো এভাবেই, সেটে শুটিং এর মাধ্যমে, গাছের ওখানে, এইভাবে তো বন্ধুত্ব এত বছরে। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো গল্প করব। চলো আমরা সেটে চলে যাই, আমাদের রান্নাঘরে চলে যাই, দর্শকরা অপেক্ষা করছে তোমার রেসিপির জন্য। চলো আসো। মৌ, তুমি চলে এসেছো আনন্দের ইফতারের রান্নাঘরে। তুমি আমাদের দর্শকদের জন্য কি রান্না করে দেখাবে? আনন্দের ইফতার, তাহলে আনন্দময় কিছু করা উচিত, একদম সহজ। আচ্ছা, রান্না করে বেশিক্ষণ থাকতে হবে না। বেলের শরবত। বেলের শরবত অনেক হেলদি প্লাস মানে ইফতারের তো আমরা যখন রোজাটা খুলি, সাথে সাথে আমরা একটু শরবত খেতে চাই, পানি খেতে চাই, সেই শরবতটা যদি হেলদি হয় সেটা খুবই ভালো। আর বেল তো জানো পেট পরিষ্কারের জন্য ভালো, পেট ঠান্ডা রাখে, পেট ভরার থাকে, সো হেলদি একটা রেসিপি। প্রিয় দর্শক, মো আমাদের জন্য তৈরি করে দেখাবে বেলের শরবত। এটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। বেল, চিনি, লেবু, পুদিনা পাতা। প্রিয় দর্শক, উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। মো, তুমি স্টার্ট করতে পারো। আমি এখানে বেলটা ভেঙে পানি দিয়ে গুলে নিয়েছি, ঠিক আছে? একটা ব্লেন্ডার লাগবে আমাদের। ব্লেন্ডারের মধ্যে বেলটা ঢেলে নিলাম। চিনি এটা তো আন্দাজ মতো যে, হ্যাঁ 2 চামচ দিলাম, স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খায় সেই। আর একটু দিব পুদিনা পাতা বা মিন্ট, যেটা আমরা ইউজ করি কোনো শরবতে, খুব মজা লাগে তখন, কারণ একটা অন্যরকম অ্যারোমা, একটা ফ্লেভার চলে আসে যখন আমরা মিন্ট লিফ বা পুদিনা পাতা দেই। একদম সহজ, ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার একটা গ্লাস। হ্যাঁ, শিওর। লেবু,
তৈরি হয়ে গেল আমার মিন্ট বেলের শরবত। বাহ, দারুণ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সুন্দর বেলের শরবত। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি করেছো। তোমার সাথে অনেক গল্প করলাম, একসাথে আমরা একটা শরবত বানালাম, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো, একদম সহজ একটা রেসিপি দিলাম। আমি আশা করি সবাই খুব পছন্দ করবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন শেফ ফাহমিদা নাজিম। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি আপনার এই কিচেনে আসতে পেরে। রমজানুল মুবারক। আপনাকেও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। থ্যাংক ইউ আপু। আপু, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনি একজন শেফ, একজন এক্সপার্ট। তো এক্সপার্টদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি থাকে দর্শকদের। আপনি আমাদের দর্শকদের জন্য আজকে কি উপহার দেবেন? সো আমরা সারা রমজান মাস ব্যাপী আমরা অনেক ধরনের রেসিপি দেখিয়েছি। সো সামনে আমাদের ঈদ আসছে, সো আমি ঈদকে কেন্দ্র করে একটা রেসিপি দেখাতে চাই। কারণ ঈদে আমরা সবাই একটু শাহী খাবার করি, গরুর, অবশ্যই। মুরগি, খাসি এই টাইপের। সো আমি হচ্ছে আজকে গরুর মাংস করব, কিন্তু কাটা মশলায় গরুর মাংস, যেটা একদম পুরো হাতে মেখে একবার আমার বসানো হবে। বসিয়ে দেবেন, আচ্ছা। প্রিয় দর্শক, শেফ ফাহমিদা নাজিম আমাদের জন্য তৈরি করে দেখাবেন কাটা মশলায় গরুর মাংস। চলুন এটি প্রস্তুত করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। গরুর মাংস, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতা, এলাচ ও দারুচিনি, শুকনা মরিচ, সরিষার তেল, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। প্রিয় দর্শক, উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাব। আমাদের সাথে আছেন শেফ ফাহমিদা নাজিম। আপু, আপনি শুরু করতে পারেন। ওকে আপু, আমি হচ্ছে ফার্স্ট এই সব মশলাগুলো একসাথে এটাকে মেখে তারপরে বসাবো। সো আমরা চাইলে এটাকে ম্যারিনেশন করে আমরা রেখে দিতে পারি, তাহলে আরেকটু ভালো হয়, এটা জুসি এবং টেন্ডার হয়। আচ্ছা। সো ফার্স্টে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি বিফ। হ্যাঁ, বিফ দিয়ে দিচ্ছি। এরপর যেহেতু কাটা মশলায় গরুর মাংস, তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা এগুলো না দিয়ে এগুলো আমি কুচি দিব। আচ্ছা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। কাঁচা মশলায় গরুর মাংস করলে অন্যরকম একটা আমেজ থাকে, এবং ঈদে কিন্তু অনেক বাসাতে এটা ম্যান্ডেটরি যে কাঁচা মশলায় গরুর মাংস করা, এই রান্নাগুলো খুব স্পেশাল থাকে। আপু যেটা বলছিলেন, শাহী আইটেমগুলো আমরা সবাই ঈদের চাই আমাদের টেবিলে, সেই কারণে এই রোস্ট, পোলাও, গরুর মাংস, বিভিন্নভাবে আচারি মাংস, মানে অনেক রকম রেসিপি, আমরা মিষ্টি কিছু আইটেম আমরা ঈদের সময় চাই যে আমাদের টেবিলে থাকুক এবং সবাই আনন্দের সাথে আমরা সেটা উপভোগ করি। ওকে, সো আমরা এখানে আপু দিয়ে দিলাম গরুর মাংস, এরপর পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আচ্ছা। আমি একটু শাহি জিরা দিয়েছি। এরপর এখানে আমি দিব ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো। যেহেতু আমাদের মাংসের পরিমাণ বেশি, এর জন্য আমরা দিচ্ছি একটু বেশি করে সবকিছু, হ্যাঁ, 2 আর চামচ হচ্ছে করে আমরা দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিব হচ্ছে, যেহেতু আমি মরিচ গুঁড়ো দেই না, আমরা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়োতে ইউজ করি রান্নায়, কিন্তু মরিচ গুঁড়ো দেইনি, তাই আমি হচ্ছে শুকনো মরিচ দিচ্ছি, যেটা হচ্ছে স্পাইসের কাজ করবে, প্লাস এখান থেকে কালার আসবে, এবং আমি মাস্টার্ড অয়েল ইউজ করব। সো মাস্টার্ড অয়েল থেকে দেখা যায় হলুদ যে ইয়েলো কালারটা আমি সেইটা পাবো, এবং এটা টেস্টও আছে। সরিষার তেল দিলে কিন্তু অনেক মজা হয় তরকারি। আগে কিন্তু মা খালারা সব সরিষার তেলেই রান্না করতেন, পরে সয়াবিন তেল, এসব তেল আসলো। সো এখানে আমি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ গুঁড়ো এবং হচ্ছে লবণ এবং অল্প একটু সুগার দিচ্ছি ফর ব্যালেন্স। এই সব কিছু এখানে দেয়া শেষ। এখন আমি এটাকে খুব ভালোভাবে এই মাস্টার্ড অয়েল দিয়ে, মাংস থেকে তো একটা অয়েল বের হয়, হ্যাঁ, এই জন্য আমি খুব Plus বেশি আমরা অয়েল mustard দেইনি। oilটা দিচ্ছি, কিন্তু খুব বেশি পরিমাণে দিচ্ছি না। সো এটাকে আমি এভাবে করে মিক্সড করে, আমি যেটা বললাম যে আপনারা চাইলে এটা কি বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা, হাফ এন আওয়ার বা 1 ঘন্টা রেখে দিতে পারেন, তাহলে মাংসটা খুব ভালো ময়েস্ট হবে। আচ্ছা, মাখিয়ে কিছুক্ষণ রাখলে ওটা ময়েস্ট হবে, ম্যারিনেশনটা ভালো মতো হয়ে যায়, তারপরে চুলায় দিলে বাকি কাজটা হলো। ওকে, সো এইটা আমার ম্যারিনেশন করা ডান। এখন আমি যে হাঁড়িতে রান্না করব, সো হাঁড়িটা নিয়ে নিলাম। চুলাটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, এবং এই পুরোটুকু আমি এখানে একসাথে দিয়ে দিব, যেহেতু এটা আমি মাখিয়ে বলছি একবারে বসাবো। জি, যেহেতু আমরা স্টুডিও থেকে করছি, এই কারণে আমরা কিন্তু আধা ঘন্টা ওয়েট করছি না, বাট বাসায় আপনারা যারা যখন এই রেসিপিটা তৈরি করবেন, তখন আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়ে তারপর চুলোতে দেবেন, তাহলে অনেক বেশি মজা হবে। এবং এখানে দেখেন আমরা যেটা বলি যে হাতে মাখা হ্যাঁ। দেওয়া সেই পানিটা, সো এখানে আমার অনেকটুকু স্পাইস লেগে আছে। জি। আমি এইটাকে দিয়ে আমি একবারে এটাকে
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আচ্ছা, সো আমি এটাকে লিড দিয়ে কভার করে দিয়েছি, এবং যেহেতু বিফ এটা হতে আমাদের বেশ সময় লাগবে 30 থেকে 40 মিনিট। সো এটাকে আমি একটা মিডিয়াম হিটে দিয়েছি যাতে এই বিফ থেকে যে পানিটা রিডিউস হবে সেইটা দিয়ে এটা কুক হয়, এবং এরপর যখন আমার মনে হবে যে আমার এক্সট্রা পানি অ্যাড করা লাগবে তখন আমরা অ্যাড করব, কিন্তু এর আগ পর্যন্ত আমি এই বিফ থেকে পানি রিডিউস হওয়া পর্যন্ত ওয়েট করব। আচ্ছা প্রিয় দর্শক, আমরা তাহলে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করছি। প্রিয় দর্শক, আমাদের 30 মিনিট হয়ে গেছে, এবার চলুন আমরা দেখি কি অবস্থা। আপু, রান্নার কদ্দূর? এই যে তেলটা উপরে উঠে আসছে এবং খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি আমরা। বাহ, হ্যাঁ, সো দেখেন এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো দেইনি, কিন্তু মাস্টার্ড অয়েল থেকে এর কালারটা সুন্দর স্প্রেড একটা করেছে, colour এসেছে। এবং এই যে চিলি থেকে কালার এসেছে চিলিটা। এবং একটা অ্যারোমাও কিন্তু পাচ্ছি, খুব সুন্দর। সো এটা আমার ডান, আমি বানারটা অফ করে দিচ্ছি। জি আপু, এখন হচ্ছে প্রেজেন্টেশন। সো আপু আমাকে একটা ডিশ দিবেন যেটাতে আমি Sure. প্রেজেন্টেশন করব। একটা সুন্দর ডিশ আছে আপনার জন্য। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি পুরোটা এভাবে দিয়ে দিচ্ছি একবারে। সো আমি এখানে দিয়ে দিব ফ্রেশ জিঞ্জার, যেহেতু আমরা কি করেছি ফ্রেশ কাঁচা জিঞ্জার মশলা দিয়ে যেহেতু রান্না রান্না করেছি। সো এখানে আমি ফ্রেশ জিঞ্জার, এটা বাইটে পড়লে খুব মানে খুব মজা সুন্দর একটা অ্যারোমা আসবে এবং আমাদের খেতেও খুব ভালো লাগবে। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ রেড চিলি, রেড চিলি, গ্রিন চিলি ফর কালার ভ্যারিয়েশন, এবং দিয়ে দিব হচ্ছে মিন্ট লিভস, একটা রিফ্রেশিং টেস্ট আসবে। দেখতেও খুব সুন্দর লাগবে, কালার অ্যাড করছে প্লাস। সো আপু, তৈরি হয়ে গেল কাটা মশলাই গরুর মাংস, যেটা ঈদে আমাদের দর্শক এবং আপনি অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা রেসিপি। কাটা মশলা গরুর মাংস আসলে খুব ট্র্যাডিশনাল একটা ফুড। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, ঈদে সবার বাসাতেই আমরা এই মাংসটা খেয়ে থাকি, কাটা মশলার গরুর মাংস। আমাদের মা খালারা অনেক অনেক বছর ধরে করে আসছেন, সবার খুব পছন্দের একটি রেসিপি। আপু, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা ট্র্যাডিশনাল ডিশ আপনি আমাদের জন্য করেছেন, আপনার সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপু, আপনাকেও ধন্যবাদ যে আপনার কিচেনটা আমি শেয়ার করতে পেরেছি আপনার সাথে, আমার খুবই ভালো লাগছে, এবং সেই সাথে ধন্যবাদ বিটিভিকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবার আমার যাবার পালা। আজকের পর্বে আপনারা যে রেসিপিগুলো দেখেছেন আশা করি সব আপনাদের ভালো লেগেছে, বাসায় ট্রাই করবেন। আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।